নমস্কার বন্ধুরা, শনিবারের রাত চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। প্রতি শনিবারের মতো আজও ঠিক রাত 8:30টায় আমরা হাজির হয়েছি ভয়ের অন্ধকারে ডুব দেওয়ার জন্য। আজকের কাহিনী আবর্তিত হয়েছে অতলস্পর্শী অন্ধকার, রায়চৌধুরী ভিলার অভিশাপকে ঘিরে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গা ছমছমে যাত্রা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক কোণে অবস্থিত অভয়পুর গ্রাম। নাম অভয় হলেও গ্রামের বাতাসে মিশেছিল এক অজানা ভয়। সেই ভয়ের কেন্দ্রবিন্দু ছিল গ্রামের শেষ প্রান্তে ঘন শাল সেগুনের জঙ্গলে ঘেরা এক পরিত্যক্ত জমিদার বাড়ি, রায়চৌধুরী ভিলা। কলকাতা থেকে আসা তরুণ প্রত্নতাত্ত্বিক অরিন্দম শীলের কাছে এই ভয়ের কাহিনী ছিল নিছকই গ্রামের কুসংস্কার আচ্ছন্ন মানুষের কল্পনা। তার উদ্দেশ্য ছিল একটাই, রায়চৌধুরী ভিলার স্থাপত্য এবং তার সঙ্গে জড়িত ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরা। সে জানত না এই ভিলা শুধু ইটপাথরের কাঠামো নয়, বরং জমাট বাঁধা অভিশাপ আর অতৃপ্ত আত্মার এক জীবন্ত নরক। অরিন্দমের এই অভিযানের পেছনে একটি ব্যক্তিগত কারণও ছিল। তার প্রপিতামহ ছিলেন একজন নামকরা ইতিহাসবিদ এবং তিনি রায়চৌধুরী ভিলা নিয়ে গবেষণা শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি সেই কাজ থামিয়ে দেন এবং তার ডায়েরির শেষ পাতায় দুর্বোধ্য ভাষায় লেখা ছিল, অভিশাপ সত্যি, উগ্র নারায়ণের চোখ এখনো দেখছে। এই রহস্যের সমাধান করতেই অরিন্দমের অভয়পুরে আসা। গ্রামে পৌঁছে অরিন্দম আশ্রয় নিল গ্রামের একমাত্র স্কুল মাস্টার হরিপদবাবুর বাড়িতে। 50 ঊর্ধ্ব হরিপদবাবু ছিলেন একজন জ্ঞানী ও বিচক্ষণ মানুষ। অরিন্দমের উদ্দেশ্য শুনে তার মুখের অমায়িক হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি অরিন্দমকে বোঝানোর চেষ্টা করলেন, অরিন্দম, তুমি তরুণ, তোমার রক্ত গরম, কিন্তু আমি তোমায় অনুরোধ করছি, ওই বাড়ির ভেতরে যেও না। ওটা শুধু একটা ভাঙা বাড়ি নয়, ওটা একটা দরজা, নরকের দরজা। হরিপদবাবুর কাছ থেকেই অরিন্দম প্রথম শুনল জমিদার উগ্রনারায়ণ রায়চৌধুরীর ভয়ঙ্কর কাহিনী। উগ্রনারায়ণ শুধু একজন অত্যাচারী জমিদারই ছিলেন না, তিনি ছিলেন একজন উচ্চ পর্যায়ের তান্ত্রিক। তার লালসার শিকার হয়েছিল গ্রামের অগণিত নারী। শুধু তাই নয়, নিজের কালো জাদু আর তন্ত্র সাধনার জন্য তিনি অমাবস্যার রাতে নরবলি দিতেন। এমনই এক রাতে তিনি গ্রামের এক নববিবাহিতা বধূ মালতীকে পাশবিকভাবে অত্যাচার করে বলি দেন। মৃত্যুর আগে মালতী অভিশাপ দিয়েছিল, এই বাড়িতে কোনোদিনও সুখের প্রদীপ জ্বলবে না, রায়চৌধুরী বংশের পুরুষদের রক্তে এই মাটি লাল হবে, আর আমার অতৃপ্ত আত্মা এই বাড়ির প্রতিটি কোণায় ঘুরে বেড়াবে। সেই থেকে শুরু, উগ্রনারায়ণ এবং তার বংশের প্রত্যেকেই অস্বাভাবিক এবং ভয়াবহ মৃত্যুর শিকার হয়। গ্রামের লোকেরা বিশ্বাস করে সেই মালতীর অতৃপ্ত আত্মাই শাকচুন্নি রূপে ওই বাড়িতে আজও প্রতিশোধের অপেক্ষায় রয়েছে। পরদিন সকালে সমস্ত সতর্কতা উপেক্ষা করে অরিন্দম তার যন্ত্রপাতি নিয়ে রওনা দিল রায়চৌধুরী ভিলার দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ ধরে এগোতে এগোতে তার মনে হতে লাগল যেন অদৃশ্য কোনো চোখ তাকে অনুসরণ করছে। বিশাল মোর্চে ধরা গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পচা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। শ্যাওলা ধরা দেয়াল, ভাঙা ঝাড় লণ্ঠন আর ধুলোয় ঢাকা আসবাবপত্র, সবকিছু মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। অরিন্দম তার কাজ শুরু করল। ছবি তুলতে তুলতে আর নোট নিতে নিতে সে দোতলার একটা বড় ঘরে এসে ঢুকল। ঘরটা সম্ভবত জমিদারের শয়নকক্ষ ছিল। ঘরের এক কোণে একটা বিশাল আয়না, আর তার সামনে একটা ড্রেসিং টেবিল। হঠাৎ অরিন্দমের মনে হলো আয়নার মধ্যে দিয়ে কেউ যেন তাকে দেখছে। সে চমকে ফিরে তাকালো, কিন্তু ঘরে সে ছাড়া আর কেউ ছিল না। কাজ শেষ করে যখন সে বাড়ি থেকে বেরোচ্ছে, তখন তার কানে এলো এক ক্ষীণ কান্নার আওয়াজ, যা ক্রমশ হাসিতে পরিণত হয়ে মিলিয়ে গেল। প্রথম দিনের অভিজ্ঞতাকে মনের ভুল বলে উড়িয়ে দিয়ে অরিন্দম দ্বিতীয় দিনেও গেল সেই অভিশপ্ত বাড়িতে। সেদিন সে সোজা দোতলায় চলে গেল, উগ্রনারায়ণের শয়নকক্ষে। ঘরের ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে গেল। কালকের ধুলোমাখা ঘরটা আজ একেবারে পরিষ্কার, আর ড্রেসিং টেবিলের সামনে বসে এক অপরূপা সুন্দরী যুবতী, পরনে লাল বেনারসি, সর্বাঙ্গে গয়না, চুল আঁচড়াচ্ছে। অরিন্দমকে দেখে সে মুচকি হাসল। তার হাসি এতটাই মায়াবী ছিল যে অরিন্দম সম্মোহিতের মতো তার দিকে এগিয়ে গেল। মেয়েটি মিষ্টি স্বরে বলল, এসেছ? আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম, কত কাল একা একা আছি। অরিন্দমের ঘোর কাটছিল না। সে বুঝতে পারছিল না
এই জনবানবহীন বাড়িতে এমন সুন্দরী মেয়ে কোথা থেকে এলো? মেয়েটি তাকে ইশারায় কাছে ডাকল। অরিন্দম এগিয়ে যেতেই তার নাকে এলো এক তীব্র সুগন্ধ, অনেকটা পুরনো পুঁথির গন্ধের মতো। হঠাৎ তার প্রপিতামহের ডায়েরির কথাটা মনে পড়ল। অভিশাপ সত্যি! মুহূর্তে অরিন্দমের ঘোর কেটে গেল। সে দেখল মেয়েটির পা দুটি উল্টো দিকে ঘোরানো এবং তার ছায়া আয়নায় পড়ছে না। অরিন্দমের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে এক ঝটকায় পেছন ফিরে দৌড় দিল। তার কানে ভেসে আসছিল মেয়েটির বিকট হাসির শব্দ। সে শুনতে পেল মেয়েটি বলছে, পালাচ্ছিস কোথায়? তোকেও আমার মতো করে সাজিয়ে দেব। অরিন্দম কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে হরিপদবাবুর বাড়ির দিকে ছুটল। অরিন্দমের মুখে সব শুনে হরিপদবাবু তাকে নিয়ে গেলেন গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নবীন দাদুর কাছে। নবীন দাদুর বয়স 100 পেরিয়েছে। তিনি জানালেন অরিন্দম যা দেখেছে তা মালতীর প্রেতাত্মা শাকচুন্নি। তিনি আরও এক ভয়ঙ্কর তথ্য দিলেন। উগ্রনারায়ণের এক ছেলে ছিল বিলোনা নারায়ণ। সে তার বাবার থেকেও বেশি অত্যাচারী ছিল। সে নাকি রাতের অন্ধকারে গ্রামের মানুষের নাম ধরে ডাকত। যারা সেই ডাকে সাড়া দিত তারা আর কখনো ফিরে আসত না। গ্রামের লোকেরা বিশ্বাস করত বিলোনা নারায়ণ নিশির সাধনা করত। নবীন দাদুর কথা শুনে অরিন্দম বুঝতে পারল এই বাড়ি শুধু এক শাকচুন্নির আশ্রয়স্থল নয়, এখানে রয়েছে আরও অনেক অশুভ শক্তি। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু তার প্রপিতামহের অসমাপ্ত কাজ তাকে পিছু হটতে দিল না। কেমন লাগলো আজকের গল্প অতলস্পর্শী অন্ধকার, রায়চৌধুরী ভিলার অভিশাপ? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে শনিবারের রাত চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আগামী শনিবার রাত ঠিক 8:30টায় নতুন কোনো রহস্যের সাক্ষী হতে আপনি মিস না করেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।